কেমনে এখন প্রশংসা শুরু হয়ে গেছে, অপার সম্ভাবনা উনি দেখতে পাচ্ছেন। আর শুরুতে পাচ্ছিলেন যে একটা সংঘাত, একটা মুখের উপরে জবাব দিয়ে আসো। বিডিআর কে বলছে এখন আর ওই আলোচনা না, এখন ওরা যে ভাষায় কথা বলবে সেই ভাষায় কথা বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ। সেটা তো আমরা শুনে ভুলে যাইনি। তো হ্যাঁ, এরকম পরিস্থিতির কারণে সুর তো পাল্টাবেই। তো দেখা যাক এরপরে কি হয়। তবে এটা এর কি? চাইতে আজকে যে ওনার ভাষায় যা হ্যাঁ। শুনতে পাচ্ছি, আরো আগামীতে আরো সুন্দর সুন্দর খবর আসবে বাংলার মানুষের জন্য, এটা আমার বিশ্বাস। ঠিক কথা। কিন্তু এতদিন ধরে এই যে ভারত বিদ্বেষী কথা যে মুখে বলেছেন, সেই মুখে আজকে এই কথাগুলো বলতে ওনার কি একটুও বাধছে না? মানে উনি কি বলেছেন যে ভারত বিদ্বেষ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বারবার যে কথাগুলো বলেছেন, উস্কানি দিয়েছেন সকলকে, সেটা কি আজকে বলতে একটুও বাধছে না? নাকি নিজের পিঠ বাঁচাতে এতটাই কথা বলে ফেলছেন? মানে পাগল, এটা তো অদ্ভুত একটা কথা যে একদিকে চীন একদিকে ভারত, তারা উন্নতি করবে, সে হাওয়ায় হাওয়ায় নাকি বাংলাদেশ ভেসে যাবে, তাদেরকে বাদ দিয়ে কিছু করতে পারবে। এটা কি একটা অদ্ভুত শোনাচ্ছে না একজন নোবেল বিজয়ী তার মুখে? দেখুন, আমরা পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক দেখেছি। কোন রাষ্ট্রনায়ক তার এইভাবে এত সহজে মানে একেবারে ইউ টার্ন করে না। আপনার আমার মনে আছে ভিপি সিং যখন প্রধানমন্ত্রী হুম। ভারতের, তখন উনি দলিতদের জন্য এবং পিছিয়ে পড়া মানুষের জন্য যে কত 30% না তার বেশি একটা কোটা করে দিয়েছিলেন। এজন্য কি ভারতে কিন্তু অনেক যারা মেধাবী, যারা নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেতে পারে, তারা কিন্তু গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছে, মারা গেছে। কিন্তু ভিপি সিং কিন্তু তার সিদ্ধান্ত থেকে নড়েননি। ভিপি সিং এর আর রাজনীতি শেষ হয়ে গেল ওর পরে থেকে, ওই সিদ্ধান্তের পরে কিন্তু উনি কথা চেঞ্জ করেননি। উনি বলছেন যে অনগ্রসর মানুষকে আমি তুলে আনতে হবে, তার একটা বক্তব্য। সেখান থেকে সে তার ক্ষমতা চলে যাচ্ছে, তারপরে কিন্তু সে নড়েনি। এটা আমাদের সামনে উদাহরণ। আরো উদাহরণ, ভুরি ভুরি উদাহরণ আছে পৃথিবীতে, যারা এক এক পর্যায়ে যখন ওই পর্যায়ে চলে যায় রাষ্ট্রনায়ক, তারা কিন্তু তাদের মুখের কথা এটা অলমোস্ট বাইবেলের মতো হয়ে যায়। তারা যেটা বলে ওইটাকে স্টিক করে এবং ওইটাতে ওই ওই তার ওই নিজস্ব ওই বক্তব্যে সে অটল থাকে সবসময়। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট, তো উনি অনেক ফ্লেক্সিবল। তো যাই হোক, আমরা আশা করব যে বাংলাদেশের ঘাড়ের উপরে যে একটা জগদ্দল পাথর, একটা অভিশাপ নেমে এসেছিল, সেই অভিশাপ মুক্ত হবে বাংলাদেশের মানুষ খুব শিগগিরই, এবং বাংলাদেশে আবার উন্নয়নের সুবাতাস বইতে থাকবে মানুষের আচ্ছা, জীবনে। কোথাও কি আপনার এই আবার কথাগুলো শুনতে শুনতে এরকম কি মনে হচ্ছে যে দিশা হারিয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনূস? তা তো বটেই। সেটা না হলে উনি প্রথম দিনের সুর, তারপরে দুই এক মাস 3 মাস পর্যন্ত, রিসেন্টলি কি ধরেন 15 দিন আগের যে সুর, সেই সুর তো এখন আর নেই। তো যাই হোক, তো ওনার মনে হচ্ছে যে উনি সিচুয়েশনটা বুঝতে পারছে এবং সেই দিকে উনি নিজেকে স্কেপ করার জন্য উনি অনেক কিছুই স্কিপ করছে, আচ্ছা, নিজেকে স্কেপ করতে অনেক কিছুই স্কিপ করছে। তো তাহলে এই যে তাই আইএসআই করা এর উচিত। প্রথম সারির নেতাদের বাংলাদেশে আসা, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর আইএসআই এর অফিস গড়ে তোলা, তাহলে মোহাম্মদ ইউনূস এবার কি ভাবছেন? তাদেরকে পাকতারি গোটাতে বলবেন? ইনুস কিন্তু ইনুস কিন্তু আমি বললাম যে সেকেন্ডের ভিতরে উনি ইউ টার্ন করে বসেন। তো উনি সবার সাথে ইউ টার্ন করছে, ওই জামাতের সাথে ইউ টার্ন করছে, ওখানে বিএনপির সাথে সবার সাথে। আপনি বাংলাদেশের কারো দিকে আর সে ফিরে তাকাবে না। সে এটাই তার ক্যারেক্টারিস্টিক্স, এটাই আমরা বুঝতে পাই যে দীর্ঘদিন ধরে এটা ওই ধরুন যারা একেবারে ব্যক্তি স্বার্থ, একেবারে মানি মেকিং ছাড়া আর কোনো কিছু নাই, এদের কোনো আইডিওলজি নাই, কিন্তু এরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা কোনো একটা, উনি মাথার ভিতরে শুধু আছে ব্যবসা, শুধু উনি কোনো কিছুতে স্টিক করেন না, তো করলো না, তো কখনোই করে না। তো এইসব লোকরেই কিন্তু
ওই বহির্বিশ্বে একটা মানে টুল, এটার টুল হিসেবে কাজ করে, যার জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এটা প্রমাণ হয়ে গেছে। আপনি একজন নোবেল লরেটকেও আপনি পাবেন না, একজন আছে সে জেলখানায় আছে। আর কোন নোবেল লরেট নাই যে উনি যে পর্যায়ে নামছেন, হ্যাঁ, এই পর্যায়ে পৃথিবীতে কোন নোবেল লরেট এই পর্যায়ে এত নিচে নেমে গেছে ব্যক্তি স্বার্থে, নিজের ব্যবসা বাণিজ্যের জন্য, নিজের সুবিধার জন্য, সবকিছু তার নিজের। তো যাই হোক, এটাকে আমরা মনে করি যে একটা দুঃশাসন, এটা জগদ্দল পাথর, একটা অভিশাপ বাংলাদেশের মানুষের জন্য। আমি আবারও বলছি, তো এই অভিশাপ মুক্ত হবে বাংলার মানুষ। এই যে যে উনি, ভারত আমরা বাংলাদেশের, শুনলাম তার বক্তব্য, এই যে উনি একটা বিজনেস বা বাণিজ্যের বার্তা দিচ্ছেন যে আমাদের জিনিসপত্র সেভেন সিস্টার্সে যাবে, ভারতের পূর্বাঞ্চলের দিকে যাবে, ভারত থেকে এখানে আসবে, নেপালে যাবে, ভুটানে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানতে চাইবো যে বাংলাদেশ থেকে তো সব বড় বড় কোম্পানিগুলো, যারার মতো যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো ছিল, তারা তো তাদের ব্যবসা বাণিজ্য কুটিয়েই ফেলেছে। সেখানে পরিবেশ নেই বলে আর এই মুহূর্তে নতুন কেউ ইনভেস্ট করছে না। তাদেরকেও কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, বাণিজ্য ফেরাতে, ব্যবসা ফেরানোর জন্য কোনো উদ্যোগ কি তিনি নিচ্ছেন এবার? কারণ আমেরিকার সমস্ত উনি অনুদান এখন তো বন্ধ হয়ে গেল। উনি এখন ভালো ভালো কথা বলছেন। যে কাজগুলো উনি করছেন, উনার যে খারাপ কাজগুলো, ওনার কারণে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে। আপনার চায়না এবং সাউথ কোরিয়া ডজনস অফ বিজনেস তারা এগ্রি করছিল, এমওই সাইন হয়েছিল, তারা কেউ আর আসছে না, কাউকে ডেকে পাচ্ছে না। এরপর এই 6 মাসে পায়নি। আমার চাইনিজ ওখানে যে মিডিয়েটর আছে, ওদের পুরো এই ওদের চাইনিজ ইনভেস্টর গ্রুপ যেটা আছে বাংলাদেশে, তাদের সাথে জড়িত, আমাকে গতকালকে ফোন করে বলল যে একদম কোনো ইনভেস্টমেন্ট নাই, এই সরকারের সাথে কেউ কোনো ব্যবসা করবে না, কোনো প্রজেক্ট হাতে নিবে না। ইভেন সাউথ কোরিয়ারও কতগুলো প্রজেক্ট আছে, তারা আসছে না। তো এটাই হচ্ছে, তো এই ক্ষতিগুলো উনি দেশের যে ক্ষতি করছে, এটা তো অপূরণীয়। এই ক্ষতি পূরণ করতে আর কখনো পূরণ হবে না। ধরুন আবার স্টার্ট করা যায়, কিন্তু যেটা হয়ে গেছে এটাকে আর গ্যাপ কেমনে পূরণ হবে? আমি তো একটু জানতে দ্বিগুণ চাইবো যে ত্রিগুণ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা, কি জায়গায় রয়েছে? কারণ একটা খবর আমরা পেয়েছিলাম, আপনি বলবেন খবরটার কতটা সত্যতা রয়েছে, সেটা হচ্ছে একটা হস্টেলে, সেখানে বেশ কয়েকজন ছাত্রী প্রতিবাদ করেছিলেন, তাদেরকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল, এইরকম একটা খবর আমরা পাচ্ছিলাম। এই খবরটা কতটা সত্যি? এটা তো আমি নিজে দেখছি, তো এটা ইয়াতে টেলিভিশনে আমি দেখছি, তারা প্রতিবাদ করছে। তারা বলছে কি যে এখানে আমরা বৈষম্য নিয়ে আমরা করলাম, বৈষম্যের বিরুদ্ধে ফাইট করলাম, এখন আপনারা এটা কি করছে? সেই মেয়েদের আমি চিৎকার শুনেছি, মেয়েদের প্রতিবাদ আমি দেখেছি।